আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা লেখক মোহাম্মদ নিশাদের লেখা গল্প শোনেন তারা আয়েশাপরীর গল্প বেশি পছন্দ করেন, তাই আজকে সবার পছন্দের আয়েশাপরীর গল্প নিয়ে হাজির হলাম। যারা আজকে আয়েশাপরীর গল্প প্রথম শুনছেন তাদেরকে ছোট্ট করে আয়েশাপরীর বিষয় বলি। আয়েশাপরী আমার বউ। আয়েশাপরীর হাতে বিশেষ এক ধরনের শক্তিশালী চুড়ি আছে, যার শক্তি অনেক। আয়েশাপরীর চুরির জন্য সাধারণ কোনো জিনপরি আয়েশার সাথে যুদ্ধে পারে না। আয়েশাপরীর বিষয় তো জানলেন, এখন সালাম দাদুর বিষয় একটু বলি। সালাম দাদু একজন কবিরাজ। উনি আমার গ্রামবাসী দাদু। সালাম দাদুর সাথে একজন বয়স্ক জিনের পরিচয় আছে, ওনাকে বড় বাবা জিন বলে ডাকি। আয়েশাপরী সালাম দাদু ও বড় বাবা জিনের বিষয়ে গল্পের সব জানতে পারবেন। আয়েশাপরীকে নিয়ে এই চ্যানেলে আরও 6টা গল্প আছে। আমি সবগুলো গল্পের লিঙ্ক এই গল্পের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সবাই শুনে নেবেন। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি তাহলে গল্প শুরু করি। ঘড়িতে রাত 12টা। গ্রামের দুজন মানুষের প্রচণ্ড চিৎকার শুনে বাবা ও আমি দৌড়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম গ্রামের আরও অনেকেই জড়ো হয়ে আছে সেখানে। আমি ওখানে গিয়ে দেখি আমাদের গ্রামের একজন চাচা জ্ঞান হারিয়ে পড়ে আছে। উনি জ্ঞান হারিয়ে পড়ে আছে দেখে সবাই মিলে সেই লোকটার জ্ঞান ফেরাতেই সেই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সবাই পালান, নইলে ও আমাদের মেরে ফেলবে, আপনাদের গিলে খাবে। সেই লোকের এমন কথায় সেখানে আসা সবাই জিজ্ঞেস করে, কি হইছে, বিষয়টা খুলে বলো তো। তখন সেই লোকটা যে কথাটা বলে সেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। সেই লোকটা বলে, আমিও আমার ভাই আমরা দুজনে মিলে রাতে মাছ ধরতে বের হই। রোজ রাতের মতো আজকে রাতেও বের হইছি মাছ ধরার জন্য। আমরা মাছ ধরে বাড়িতে আসার সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ পাই। পেছনে কে আওয়াজ করে এটা দেখার জন্য পেছনে ঘুরে তাকাতেই দেখি বিশাল একটা অজগর সাপ। সেই অজগর সাপের মাথা একটা না 7টা মাথা। সাপটার চোখগুলো লাল। এখানে আরও একটা অবাক করার মতো বিষয় হলো, সাপটার নিচের দিকে মানুষের মতো। আমি যদি ভালোভাবে বলি তাহলে ধরুন একটা মানুষ, আর মানুষের পা থেকে পেট পর্যন্ত ঠিকই আছে, আর পেট থেকে উপরে পুরোটাই সাপ। এরকম একটা ভয়ঙ্কর সাপকে দেখে আমি ও আমার ভাই চিৎকার দিয়ে দৌড় দিই। ঠিক তখনই সেই সাপটা আমার ভাইকে ধরে ফেলে আর আমার সামনে ওকে পুরোটা গিলে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর তো আপনারা সবাই এসে আমার জ্ঞান ফেরালেন। সেই লোকের কথায় সেখানে আসা সবার মাঝে ভয় চলে আসে। সবাই বলতে থাকে, আরে এটা আবার কেমন প্রাণী, ওটা কি প্রাণী নাকি অন্য কিছু। এই ভেবে অনেকে আবার লাইট দিয়ে আশেপাশে ঝোড় জঙ্গলগুলোতে খুঁজতে থাকে, কিন্তু সেই 7 মাথাওয়ালা অজগরকে কোথাও খুঁজে পায় না। সাপটাকে কোথাও না পেয়ে সবাই যে যার মতো বাড়িতে চলে যেতে থাকে। সবার মতো আমিও বাবার বাড়ির দিকে আসতে থাকি। বাড়ির দিকে আসার সময় বাবা বলেন, নিশাদ শুনলি না তো ও কি বলল, এটা কি সত্যি? সত্যি কি এরকম কোনো সাপ হয় রে? তুই বাবা রাত করে এখন থেকে কোথাও যাস নে। বাবার কথায় আমি ওনাকে ঠিক একই কথা বললাম। আমি বাবাকে বললাম, বাবা আমাকে নিয়ে চিন্তা করো না, রাতে আমি বাইরে থাকলে আয়েশা আমার সাথে থাকে। তুমিও এখন থেকে রাত করে কোথায় যাবে না বা কোথাও থেকে ফিরবেও না। আমার বিষয়টা ভালো মনে হচ্ছে না কিন্তু। এরকম গল্প করতে করতে আমি আর বাবা বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেই রাতে আর কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আর নতুন করে কিচ্ছু ঘটেনি, ঘটেছে পরের রাতে। আগের রাতের মতো সেই রাতেও আবারও গ্রামের দুজন মানুষ চিৎকার করে। সেই চিৎকার শুনে সবাই ওদের কাছে দৌড়ে যায়। সবাই দৌড়ে ওদের কাছে যাবার পর দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাদের বাঁচান সবাই, ওই সাপটা শফিককে খেয়ে ফেলেছে। খেয়েছে মানে কি হয়েছে খুলে বলো তো। তখন সেই দুজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরা তো দোকানদার, সবাই তো জানেনি। আমরা দুজন দোকান বন্ধ করে বাড়িতে আসার সময় শফিকের সাথে দেখা হয়। শফিকও বাড়িতে আসছিল, ওর সাথে দেখা হওয়ায় আমরা 3 জনই বাড়িতে ফিরছিলাম। আমরা বাড়িতে ফেরার সময় এই জায়গায় আস্তে আস্তে হঠাৎ পিছন থেকে একটা ফোঁস ফোঁস করে আওয়াজ শুনতে পাই। সেই আওয়াজটা আমরা শোনা মাত্রই ঘুরে পিছনে তাকাই। তাকাতেই দেখি 7 মাথাওয়ালা
একটা সাপ, সাপটার নিচে মানুষের মতো। এটা যে সাপ নাকি কোনো প্রাণী আমরা তা বুঝতে পারিনি। সেই সাপটাকে দেখে আমরা এতটাই ভয় পেয়েছি যে আমরা পালানোর শক্তি পাচ্ছিলাম না। এমন সময় সেই ভয়ঙ্কর সাপটা শফিককে ধরে আমাদের সামনে গিলে খেতে থাকে। এটা দেখে আমরা ভয়ে ভয়ে চিৎকার করতে থাকি। এরপর তো তোমরা আসলে, তোমাদের আসতে দেখে সেই সাপটা হঠাৎ করে চলে গেল। তাদের দুজনের কথায় সেখানে আসা সবার মাঝে আরো ভয়টা বেড়ে গেল। তখন সবাই বলতে শুরু করলো, আমাদের এই বিষয়টা সিরিয়াসভাবে নিতে হবে। কাল সকালে গ্রামের সবাই একসাথে বসে আলোচনা করতে হবে, নইলে পরে সমস্যা হতে পারে। ওনাদের কথায় সবাই রাজি হলেন আর যে যার মতো বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও বাড়িতে যাওয়ায় আয়েশা বলল, কি হয়েছিল? আয়েশার কথায় ওকে সব খুলে বলায় আয়েশা বলল, আরে এটা তো বেশ অবাক করার মতো ঘটনা। নিশাদ, আমি খোঁজ নিয়ে দেখি তো ওটা কি সাপ নাকি অন্য কিছু। আয়েশার কথায় ওকে বললাম, না একদম না, তুমি কোথাও যাবে না। আমি চাই না তুমি আর কোনো ঝামেলায় জড়াও। আমাকে কথা দাও তুমি এই বিষয়ে কোথাও যাবে না যতক্ষণ না আমি কিছু বলছি। আমার কথায় আয়েশা বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আয়েশার কথায় খুশি হয়ে সেই রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কথা মতো গ্রামের সকল পুরুষ মানুষেরা একসাথে হলাম। একসাথে হওয়ায় একজন দাঁড়িয়ে বললেন, আজকে গ্রামের সবার একসাথে হওয়ার কারণ নিশ্চয়ই শুনেছেন সবাই, তবুও আমি একটু ক্লিয়ার করে বলি। আমাদের গ্রামে পর পর 2 রাতে 2 জন মানুষ গায়েব হয়ে গেছে। ওরা যে হারিয়ে গেছে এমনটা না, ওদেরকে সাপে খেয়ে ফেলেছে। সেটা যে আসল সাপ নাকি অন্য কিছু সেই বিষয়ে কথা বলতেই সবাইকে একসাথে করা হয়েছে। আমাদের এখনই সাবধান হতে হবে, নইলে পরে আরো বেশি সমস্যা হবে। এখন সবাই মিলে বলুন তো কি করা যায়। ওনার কথায় অনেকে বললেন, যেহেতু 2 জন দেখেছে ওটা একটা সাপ যার মাথা 7টা, তাহলে আমরা আগে কোনো সাপুরিয়াকে ডাকি, দেখি সাপুরিয়া কি বলে। সবার কথায় একজন মুরব্বী সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, সালাম, তুমি কি বলো? তুমি তো একজন ভালো কবিরাজ, অনেক জায়গায় যাও জিন ভূত ছাড়াতে। এখন আমাদেরই গ্রামে একটা সমস্যা শুরু হয়েছে, সবাই বলছে একজন সাপুরিয়া নিয়ে আসতে। আমরা বরং সেটাই করি। আজকে বিকালে একজন সাপুরি নিয়ে আসি। সাপুরি এসে যদি বলে ওটা সাপ না জিন বা ভূত, তাহলে তো তুমি আছো, তখন না হয় তুমি বিষয়টা দেখবে, কি বলো? ওনার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, আপনাদের যে ভালো মনে হয় তাই করেন। সালাম দাদুর কথায় সবাই ঠিক করলেন সেটাই করবেন। আজ বিকালে একজন সাপুরিয়াকে নিয়ে আসবেন গ্রামে। কথা মতো সেটাই করা হলো। সেদিন বিকেল বেলায় একজন সাপুরিয়াকে নিয়ে আসা হলো গ্রামে। গ্রামে সাপুরে আসতে দেখে সবাই দেখার জন্য ভিড় জমালো। এদিকে সাপুরে গ্রামে এসে সবাইকে বললেন, আমাকে একা একটু গ্রামটা ঘুরে দেখতে দিন। আপনাদের গ্রামে জঙ্গল কোন দিকে বেশি? তখন একজন বললেন, উত্তর দিকে। উত্তর দিকে জঙ্গল বেশি শুনে সাপুরে বললেন, ঠিক আছে, আমি একা ওদিকটাতে যাচ্ছি। আমি একা ফিরে না আসা পর্যন্ত কেউ যাবেন না ওদিকে। যদি রাতও হয়ে যায় তবুও আমি আসার জন্য অপেক্ষা করবেন। কথাটা বলে সাপুরে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে আমরা সবাই অপেক্ষা করতে থাকি সাপুরে কি খবর নিয়ে আসে। এভাবে অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হবার পর একটু পর হঠাৎ আমরা সবাই দেখতে পাই সাপুরে দৌড়ে আমাদের দিকে আসছে। এর ঠিক কয়েক সেকেন্ড পর সাপুরে দৌড়ে আমাদের সামনে ধপাস করে পড়ে। এরপর হাঁপাতে হাঁপাতে বলে, এটা আমি কি দেখলাম? এতটা ভয়ঙ্কর অভাব কিভাবে হয়? আপনারা আমাকে নিয়ে আসছেন ওটা সাপ মনে করে, কিন্তু ওটা কোনো সাপ নয়। আমি যতদূর বুঝলাম ওটা একটা ভয়ঙ্কর জিন। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আপনারা কবিরাজকে বিষয়টা বলুন, রাত হয়ে আসছে, বাঁচতে চাইলে সবাই যে যার বাড়িতে চলে যান তাড়াতাড়ি। এই বলে সাপুরে এক দৌড়ে চলে গেল গ্রাম থেকে। সাপুরে চলে যাবার পর গ্রামের সবাই অবাক হয়ে সালাম দাদুর দিকে তাকিয়ে বললেন, সালাম ভাই, আপনি তো সবই শুনলেন। সাপুরিয়ার কথায় আমরা বুঝতে পারছি ওই ভয়ঙ্কর সাপটা আসলে সাপ নয়, ওটা জিন ভূত কিছু হবে। তুমি তো কবিরাজ, এখন ওর বিষয়ে খোঁজ নেয়ার দায়িত্ব তুমি নাও। তোমাকে এখন খোঁজ নিতে হবে। সবার কথায় সালাম দাদু বললেন,
ঠিক আছে, তাই হবে। এখন তো রাত হয়ে গেছে, আপনারা সবাই বাড়িতে যান। আমি দেখি কিছু জানতে পারলে সকালে সবাইকে জানাবো। এখন যান, সবাই বাড়িতে চলে যান। সালাম দাদুর কথায় সবাই যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। এদিকে তখন আমি দাদুর কাছে গিয়ে বললাম, দাদু কি করবা এখন? আমার কথার জবাবে সালাম দাদু বললেন, নিষাদ তুই বাড়িতে যা, আমি দেখি আসলে ওই সাতমাথাওয়ালা অজগর সাপের রূপে কে আসে আমাদের গ্রামে। তখন আমি বললাম, দাদু সাবধানে, আমার মনে হয় খুব ভয়ঙ্কর জিন হবে, নিজের খেয়াল রেখো কিন্তু। আমি কাল সকালে তোমার বাড়িতে যাব, গিয়ে শুনবো কোনো সমস্যা হয়েছে কিনা। কথাটা বলে চলে গেলাম আমি বাড়িতে। বাড়িতে গিয়ে সবাই মিলে খাবার দাবার সময় বাবা বললেন, গ্রামে যে কি শুরু হলো, এরকম ঘটনা তো আগে কখনো শুনিনি। একটা সাপুরিয়াকে নিয়ে আসলাম, সাপুরিয়াও ভয় পালিয়ে গেল। আমার মনে হয় ওটা সাপ না, কোনো জিনটিন হবে। বাবার কথার জবাবে আমি বললাম, আমারও ঠিক তাই মনে হয় বাবা। সালাম দাদু বলল, উনি আজকে রাতে খোঁজ নিয়ে জানাবে। আমার কথা শুনে বাবা আয়েশাকে বলল, মা আয়েশা, আমরা তো মানুষ, তোমরা তো জিন জাতি, তুমি কি জানো গ্রামের ওই সাতমাথা অজগর সাপটার বিষয়ে? বাবার কথার জবাবে আয়েশা পরি বলল, না বাবা, আমি ওর বিষয়ে খোঁজ নিতে চেয়েছিলাম, আপনার ছেলে নিষেধ করেছে, তাই কিছু জানতে পারিনি। আয়েশার কথায় বাবা আমার দিকে তাকাতেই আমি বললাম, হ্যাঁ বাবা, আয়েশা ঠিকই বলেছে, আমি ওকে এসব ঝামেলার মধ্যে যেতে নিষেধ করেছি। আগে দেখি সালাম দাদু কিছু জানতে বা করতে পারি কিনা। উনি কিছু না পারলে তখন না হয় আয়েশা খোঁজ খবর নেবে। আমার কথায় মা বাবা বললেন, হ্যাঁ এটা ঠিক আছে। তখন আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে আয়েশা ও আমি গল্প করছি। গল্পের এক সময় আয়েশা আমাকে বলল, নিষাদ, তোমার জন্য একটা খুশির খবর আছে, শুনলে অনেক খুশি হবা। জানো, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ। আয়েশার কথায় এক লাফে বিছানায় বসে বললাম, কি সত্যি সত্যি কি তোমার বাচ্চা পেটে? আমার কথায় আয়েশা মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সত্যি। তখন আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি অনেক খুশি হয়েছি। খুশির খবরটা মা বাবাকে বলে আসি। তখন আয়েশা বলল, এই না, ওরা তো ঘুমিয়েছে, কাল সকালে বলিও। আয়েশার কথায় খুশি হয়ে আমি বললাম, ঠিক আছে। গ্রামের এই খারাপ অবস্থায় একটা খুশির খবর দিলা। আয়েশা এখন থেকে সাবধানে থাকবা। দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সালাম দাদু কিছু জানতে পারল কিনা এটা জানার জন্য ওনার বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখি সালাম দাদু শুয়ে আছে, আর দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দাদি। সালাম দাদুর এমন অবস্থা দেখে আমি বললাম, দাদি, সালাম দাদুর কি হয়েছে? মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যে? আমার কথার জবাবে দাদি বললেন, তোর দাদার অনেক জ্বর আসছে। জ্বর এসেছে? ওষুধ খেয়েছে নাকি? আমার কথায় দাদি বললেন, ওষুধ তো ঘরে নেই, তোর দাদুর ভোরবেলার দিকে শরীরে জ্বর উঠেছে, ওষুধ নিয়ে আসার সময় তো পাইনি। দাদির কথায় আমি আর কিছু না বলে বাজারে গিয়ে দাদুর জন্য ওষুধ নিয়ে আসলাম। ওষুধ এনে দাদিকে দিয়ে বললাম, দাদি, এই ওষুধগুলো নাও, আর দাদুকে কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খেতে দাও। আমার কথায় দাদি ওষুধগুলো নিয়ে চলে গেল। তখন আমি দাদুর পাশে বসায় দাদু বলল, কিরে, তুই আবার কষ্ট করে ওষুধ আনতে গেলি কেন রে? তখন আমি বললাম, তোমার তো অনেক জ্বর, ওষুধ আনতে হবে না। আচ্ছা দাদু, তোমার হঠাৎ জ্বর আসলো কিভাবে বলো তো? তোমার না সেই সাতমাথা অজগর সাপটার বিষয়ে খোঁজ নেয়ার কথা ছিল, কিছু কি জানতে পেরেছ নাকি? আমার কথায় দাদু বলল, সেই সাতমাথা অজগর সাপটার বিষয়ে খোঁজ নিতে গিয়েই তো ভয়ে আমার জ্বর চলে এসেছে। কি, সত্যি নাকি? দাদু, কাল রাতে কি ঘটেছিল তোমার সাথে খুলে বলো তো। আমার কথার জবাবে দাদু বললেন, কাল সবাই চলে যাওয়ার পর আমি গ্রামে ঘোরাফেরা করতে থাকি। আমি জানি আমি বাইরে আছি, তাই সেই সাতমাথাওয়ালা সাপটা আমার কাছে নিশ্চয়ই আসবে। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমার শরীর আমি বন্ধ করে নিয়েছিলাম, যেন হঠাৎ করে কোনো জিন আমাকে আক্রমণ করতে না পারে। তো আমি শরীর বন্ধ রেখে গ্রামে হাঁটছি। তখন বাজে রাত 2টা। হঠাৎ আমার পিছন থেকে কিছু একটা আসার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠি ভয়। আমি পিছনে ঘুরে দেখি সেই সাপটার নিচের দিকে মানুষের মতো। সাপটার 7টা মাথা 7 দিকে, 7টা মাথায় 14টা চোখ লাল হয়ে আগুনের মতো জ্বলজ্বল করছে। আসলে নিষাদ, ও কোনো সাপ না রে, ও
ও একটা ভয়ঙ্কর বয়স্ক জিন। সেই জিনটা সাপরূপে আমার চারিদিকে ঘুরতে থাকে। তোকে কিভাবে বুঝাই রে কতটা ভয়ঙ্কর দেখতে? সেই সাপরূপে জিনটা আমার চারিদিকে কয়েকবার ঘুরে থেমে যায়, আর তখনই আমি একটা আওয়াজ শুনতে পাই। কেউ আমাকে বলল, সালাম, আমি কাউকে ছাড়ব না। এই বলে জিনটি চলে যায়। ও চলে যাবার পর আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে জ্বর ওঠা শুরু হয়। দাদুর সব কথা শুনে ওনাকে বললাম, দাদু, তুমি তো কবিরাজ, জিনপরীদের বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে তোমার। তুমি ভয়ঙ্কর বলছো, তাহলে সাধারণ মানুষ কি বলবে বলো তো? তোমার কি মনে হয় এই জিনটা কেন এসেছে আমাদের গ্রামে? তখন দাদু বললেন, সঠিক জানি না, তবে আমার মনে হয় কিছুদিন আগে আয়শা পরী যে জিনদের মেরেছিল, সেই জিন বা তার ছেলের বউ পরীটা, সেই পরীর কেউ হবে এই জিনটা। আমি সঠিক না, তুই আয়শাকে বল না, আয়শা কিছু বলে নাকি এই বিষয়ে দেখ। দাদুর কথায় আমি বললাম, দাদু, আমি তো আয়শাকে এসব বিষয়ে জড়াতে মানা করেছি। আর একটা কথা দাদু, একটা খুশির খবরও আছে। আল্লাহর রহমতে আমি বাবা হতে চলেছি। আয়শার বাচ্চা পেটে। এখন থেকে ওকে কিভাবে এসব ঝামেলায় জড়াতে বলি বলতো? আমার কথায় সালাম দাদু খুশি হয়ে বললেন, তাই নাকি? আলহামদুলিল্লাহ, ভালো খবর, ভালো খবর। আয়শার পেটে বাচ্চা, এখন থেকে তো আয়শাকে এসব ঝামেলায় জড়ানো যাবে না। হ্যাঁ, সেটাই তো, আয়শাকে এসবে নিয়ে আসবো না। কিন্তু গ্রামের মানুষের কি হবে? তখন সালাম দাদু বললেন, সেটাই চিন্তা করছি রে, দেখি কি করা যায়। তুই যা, বাড়িতে যা, আমি কোনো খবর পেলে তোকে জানাবো। দাদুর কথায় আমি কোনো কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেলাম। এদিকে সেদিন বিকেলে দাদু কিছুটা সুস্থ হলে গ্রামের সবাইকে সেই জিনটার বিষয় বললেন। দাদু বললেন, ওটা একটা ভয়ঙ্কর জিন, যে কিনা সাপের রূপে চলাফেরা করে। দাদুর কথায় সবাই জিজ্ঞেস করে, সেই জিনটা কেন আমাদের গ্রামের মানুষের ক্ষতি করছে? তখন দাদু বললেন, এই বিষয়ে কিছু জানতে পারিনি এখনো, তবে তাড়াতাড়ি জেনে যাব। আপনারা এখন থেকে রাতে কোথাও যাবেন না, কোথাও থেকে ফিরবেনও না। যদিও রাত করে কোথাও থেকে আসেন বা যান, তাহলে লাইট নিয়ে কয়েকজন মিলে একসাথে হয়ে যাবেন, একজন বা দুজন যাবেন না কোথাও। কথাটা বলে সালাম দাদু বাড়িতে চলে যায়। সালাম দাদুর কথা মতো গ্রামের সবাই রাতে আর কোথাও যায় না, আর সবাই ঘরে থাকে সতর্ক হয়ে। কিন্তু এতেও সেই সাতমাথা অজগরের রূপে থাকা জিনটার হাত থেকে রেহাই মেলে না। সেই রাতেও দুজন মানুষকে খেয়ে ফেলে সেই জিনটা। দুজন মানুষকে হারিয়ে তাদের পরিবারের কান্নার রোল পড়ে যায়। ওদের কান্নায় সবাই ওদের বাড়িতে চলে যায়। ওরা জানায়, কেউ একজন দরজার বাইরে থেকে ডাকছিল। কে ডাকছিল এটা দেখতে বের হতেই সেই সাপের রূপে থাকা জিনটা ওদের খেয়ে ফেলে। এরকম কথা শুনে সবাই অনেকটা ভয় পেয়ে যায়। সবাই কি করবে, কিভাবে করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সবাই নিজের জীবন বাঁচাতে যে যার বাড়িতে চলে যায়। আপন মানুষকে হারিয়ে সেই পরিবারের সবার কান্না দেখে আমার অনেক খারাপ লাগতে লাগলো। আমার খারাপ লাগায় আমি বাড়িতে গিয়ে আয়েশাকে বলি, আয়েশা, আর কত এভাবে আর কত মানুষকে হারাবো বলো? দিন দিন ভয়ের পরিমাণ বেড়েই চলছে। যারা আপন মানুষ হারাচ্ছে তাদের কষ্ট দেখে অনেক খারাপ লাগছে। আয়েশা, তুমি যাও, ওই জিনটা কে আর কেন এসেছে এসব খোঁজ নিয়ে আসো। আমার কথায় আয়েশা বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যে খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে চলে যায় আয়েশা। আয়েশা চলে যাওয়ায় আমি ওর ফেরার জন্য অপেক্ষা করি। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ কিছুক্ষণ পর আয়েশা আমার কাছে ফিরে আসে। আয়েশা ফিরে আসায় আমি বলি, আয়েশা, তুমি কি কিছু জানতে পারলা সেই সাতমাথা অজগরের বিষয়? কে উনি? আমার কথার জবাবে আয়েশা বলল, হ্যাঁ, জানতে পেরেছি। কিছুদিন আগে আমি যে পরীটাকে মেরেছিলাম, এই সাতমাথা অজগর রূপে থাকা জিনটা সেই পরীর দাদা হন। আমি সেই পরীকে মারায় ওর দাদা আমাদের গ্রামে এসেছে। আয়েশার কথায় অবাক হয়ে বললাম, সেই পরী তাহলে সত্যি বলছিল? তুমি যখন ওকে আঘাত করবা তখনও বলছিল, আমাকে মারিস না, ছেড়ে দে, নইলে আমার দাদা তোকে ছাড়বে না। আমার কথায় আয়েশা বলল, নিষাদ, এই সাতমাথা অজগরের রূপে থাকা জিনটা মনে হয় অনেক শক্তিশালী, তবে আমার থেকে শক্তিশালী না। তুমি ভয় পেও না, কালকে সালাম দাদুকে সব খুলে বলবো। সালাম দাদুকে বলে বড় বাবা জিনকে ডাকবো,
আর কালকেই সেই 7 মাথা অজগর রূপে জিনের মোকাবেলা করব। আয়েশার কথা মতো রাজি হয়ে সেটাই করলাম। পরের দিন আমি ও আয়েশা সালাম দাদুর সাথে দেখা করলাম। দেখা করে সেই জিনের বিষয়ে সব খুলে বললাম। দাদু বললেন, আমারও এরকম সন্দেহ ছিল। আমার সন্দেহ তাহলে ঠিক হলো। তখন আয়েশা পরী দাদুকে বলল, দাদু, আমি আর এই গ্রামে কারো ক্ষতি হতে দেব না। আমি আজকে রাতেই সেই জিনের মোকাবেলা করব। আপনি বড় বাবা জিনকে ডাকুন। বড় বাবা জিনের বয়স অনেক, তাই ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি থাকলে সুবিধা হবে। আয়েশার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, তাই হবে। তোমরা সন্ধ্যার পর এসো। আমি বড় বাবা জিনকে ডেকে ওনাকে আমার সাথেই রাখব। সালাম দাদুর কথায় আমিও আয়েশা বাড়িতে গেলাম। আয়েশার পেটে বাচ্চা, এটা মা বাবাকে জানানো হয়নি। বাড়িতে গিয়ে মা বাবাকে বললাম, তখন ওনারা অনেক খুশি হলো। আর আয়েশাকে বলল, বৌমা, এখন থেকে সাবধানে চলাফেরা করবা, নিজের দিকে খেয়াল রাখবা। কথাটা বলে সবাই মিলে একসাথে খাবার খেলাম। খাবার খেয়ে ঘরে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা, আজকে রাতেই ওই জিনের সামনাসামনি হবা। ও যদি তোমাকে কিছু করে তাহলে। আমার কথায় আয়েশা আমাকে সাহস দিয়ে বলল, ভয় পেও না নিশাদ, সেই জিন ভয়ঙ্কর রূপ নিয়ে ঘুরতে পারে, এটা ঠিক, কিন্তু ও আমার থেকে শক্তিশালী নয়। একবার শুধু ওর সামনাসামনি হই, তারপর দেখা যাবে কি হয়। আয়েশার কথায় আমি কিছু না বলে শুয়ে রইলাম। এভাবে কেটে গেল দিনটা। সেদিন সন্ধ্যার পর আয়েশা ও আমি সালাম দাদুর কাছে গিয়ে দেখলাম বড় বাবা জিন এসেছে। বড় বাবা জিনকে দেখে আয়েশা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন উনি? আয়েশার কথায় বড় বাবা জিন সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। শোনো আয়েশা, সালাম আমাকে ডাকার পর আমি বেশ কিছুক্ষণ আগে ওর কাছে আসি। ওর কাছে এসে সেই 7 মাথা অজগর রূপে থাকা জিনটার কথা শুনে আমি ওর বিষয়ে খোঁজ নেই। খোঁজ নিয়ে জানতে পারলাম ও মায়া জাদুতে পারদর্শী। কালো জাদু করে নিজের শক্তি বাড়াতে সে ওস্তাদ। ওর মোকাবেলা করা এতটা সহজ হবে না। তবুও তো আমাদের ওর মোকাবেলা করতেই হবে। এখন রাত নেমে এসেছে। সালাম, আমি আর আয়েশা আমরা অদৃশ্যভাবেই থাকব। তুমিও নিশাদ বাইরে যাও। বাইরে গিয়ে একটু হাঁটাচলা করো, তাহলেই ও তোমাদের কাছে আসবে। তখন আমরা সামনে এসে কথা বলবো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের শরীর ভালো করে বন্ধ করে নিও। বড় বাবা জিনের কথায় আমি আর সালাম দাদু বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দোয়া কালাম পরে নিজেদের শরীর বন্ধ করে হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আমাদের পেছনে সাপের মতো ফোঁস আওয়াজ পেলাম। আওয়াজটা পাওয়ার সাথে সাথে সালাম দাদু আমাকে বললেন, পেছনে তাকাবি না, ভুলেও পেছনে তাকাবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। দাদুর কথায় আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেক ভয় করছিল তখন। এদিকে আমরা চুপ করে থাকায় সেই 7 মাথাওয়ালা অজগর আমাদের কাছে এসে আমাদের চারিদিকে ঘুরতে লাগলো আর আমাদের অবাক করে দিয়ে বলল, কোথায় মানুষের চামচা, তোমাদের বড় বাবা জিন আর আয়েশা পরী কোথায়? সেই জিনের কথায় আয়েশা পরী ও বড় বাবা জিন সামনে আসলো। ওদের দেখে সেই সাপরূপে জিনটা বলল, আরে তোরা আসছিস? আমি তো তোদের অপেক্ষা করছিলাম রে। এতক্ষণ আড়ালে লুকিয়েছিলি কেন রে? তোরা কি ভেবেছিস আমি তোদের দেখে ভয় পাবো? না, কখনোই না। আমি আসছি প্রতিশোধ নিতে। আমি তোদের কাউকেই ছাড়ব না। সেই জিনটার কথায় বড় বাবা জিন বললেন, শের খান। সেই 7 মাথাওয়ালা অজগর সাপরূপী জিনটার নাম শের খান। তো বড় বাবা জিন বললেন, শের খান, তুমি ভুলে যাচ্ছ তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আয়েশার বিষয় জানো তো ভালো করে। তোমাকে বাঁচার একটা সুযোগ দিচ্ছি। তুমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর যদি না যাও তাহলে তাহলে কি করবি রে মানুষের চামচা? জিন হয়ে মানুষের গোলামি করতে লজ্জা করে না? তোর গোত্রের জিনেদের সাথে আমাদের শত্রুতা অনেক আগে থেকেই। সেই শত্রুতাকে বাড়াতে না চাইলে চলে যায় এখান থেকে। ওর কথায় বড় বাবা জিন বললেন, শের খান, শত্রুতা আমিও বাড়াতে চাই না, বলে দিচ্ছি তোকে এখান থেকে, তাই যেতে বলছি। বড় বাবা জিনের কথা শেষ হতেই আয়েশা পরী সেই জিনের সামনে এসে দাঁড়ালো। তখন সেই জিনটা বলল, আয়েশা পরী, আমি তো তোর জন্যই এই গ্রামে এসেছি। এই গ্রামে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি তো গ্রামে আসছি তোরই কারণে। আমি গ্রামের মানুষকে ধরে ধরে খেয়ে ফেলি আমার শক্তি বাড়ানোর জন্য। ওটা আমার আসল উদ্দেশ্য নয়। আমার আসল উদ্দেশ্য তোকে ধরা।
তুই আমার আদরের নাতনিকে হত্যা করেছিস। তোকে কি ও আমার কথা বলেনি? তুই আমার কথা শুনেও ওকে কেন হত্যা করলি? আমি প্রতিশোধ নিতে আসছি, আর আমি সেটা করেই ছাড়ব। ওই জিনের কথায় আয়েশা বলল, যেখানে তোর নিজের জীবন বিপদে, সেখানে তুই প্রতিশোধ নিবি কিভাবে? আয়েশার কথায় সাত মাথা অজগর রূপে জিনটা হা হা করে হাসতে লাগলো। সে হাসতে হাসতে আমাদের চোখের সামনে তার রূপ পরিবর্তন করে বিশাল একটা জিনের রূপ নিল। ওর রূপ দেখে আমি আর সালাম দাদু অনেক ভয় পেয়ে যাই, কেননা ওর রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে চুলগুলো, চোখগুলো একদমই সাদা, আর ওর হাত চারটা হাত হয় কিভাবে? সেই জিনটা এরকম রূপ নিয়ে আয়েশা পরী আর বড় বাবা জিনকে উদ্দেশ্য করে বললেন, আয় দেখি তোদের কত বড় শক্তি। জিনটার কথায় বড় বাবা জিন শুরুতে ওর দিকে তেড়ে গেলেন, কিন্তু বড় বাবা জিন ওকে আঘাত করার আগেই সেই জিনটা বড় বাবা জিনকে আঘাত করে ফেলে দিলেন। এটা দেখে আয়েশাপুরী রেগে সেই জিনটাকে আঘাত করতে গেলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ওকে আঘাত করতে পারছিলেন না। আয়েশাপুরী সেই জিনটাকে ধরতে পারছেন না কেন? ওকে আঘাত করলেই ওর শরীরের আঘাত লাগে না, ওকে স্পর্শও করা যায় না। এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে এটা? অনেক চেষ্টা করেও যখন আয়েশা সেই জিনটাকে আঘাত করতে পারছিল না, তখন ও বিকট শব্দে হাসতে হাসতে আয়েশাকে বলে, আয়েশা, কোথায় গেল তোর চুরির শক্তি? হ্যাঁ, মার আমাকে, পারলে আঘাত কর। কথাটা বলে সেই জিন আয়েশাকে বলল, দিলাম তোর কলিজা, তোর বুকের ধনকে তোর থেকে আলাদা করে। কথাটা বলেই সেই জিন আয়েশাপুরীর পেটে সজোরে আঘাত করল। সেই জিনের আঘাতে আয়েশাপুরী দূরে গিয়ে পড়ল। বড় বাবা জিন ও আয়েশাপুরী যখন ওর সাথে পেরে উঠছিল না, তখন সালাম দাদু বুদ্ধি করে তার সাথে থাকা জমজমের পানিতে দোয়া পড়ে সেই পানি সেই জিনটার দিকে ছুঁড়ে দেন, আর তখনই সেই জিনটা বাতাসে মিশে যায়। জিনটা বাতাসে মিশে যাওয়ায় বড় বাবা জিন আয়েশাকে ধরে ওঠায় আর বলে, সালাম, তোমার বাড়িতে চলো, এখান থেকে চলো। বড় বাবা জিনের কথায় আমি আয়েশাপুরীকে ধরে হাঁটতে থাকি। আয়েশা আঘাত পাবার কারণে ব্যথায় যেন কেমন করছিল। আমরা সেখান থেকে সালাম দাদুর বাড়িতে যাবার পর সালাম দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, এটা কি হলো? আয়েশাপুরী আর আপনি কেউই সেই জিনটাকে স্পর্শ করতে পারছিলেন না, ওকে আঘাত করতে পারছিলেন না, কিন্তু কেন? দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, আগেই বলেছিলাম, ও কালো জাদু করে মায়াজাল সৃষ্টি করতে পারদর্শী। আমি ওর বিষয়ে আর গভীরভাবে খোঁজ নিয়ে এসেছি, আর ওর মোকাবেলা কিভাবে করব সেটাও জেনে এসেছি। আমি আমার একজন ওস্তাদ জিনকে গিয়ে বলবো, উনি এই শের খান জিনের বিষয়ে সব বলবে, তোমরা অপেক্ষা করো। কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। বড় বাবা জিন চলে যাবার পর আয়েশা বলল, নিশাদ, তুমি আজকের রাতটা সালাম দাদুর সাথেই থাকবা। আমাকে একটু জিন রাজ্যে আমাদের হেকেমের কাছে চিকিৎসার জন্য যেতে হবে। কথাটা বলে আয়েশাপুরী চলে যায়। আয়েশা চলে যাওয়ার পর আমি ওর কথা মতো সালাম দাদুর বাড়িতেই রয়ে গেলাম। ওদিকে বড় বাবা জিন খোঁজ নিতে গেছেন, সেই জন্য আমি আর দাদু উনি ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম। এভাবে যেতে থাকে সময়, কিন্তু বড় বাবা জিন আসে না। আমরা অপেক্ষা করতে থাকি, এভাবে রাতটা পার হয়ে যায়। সারা রাত চলে গেলেও বড় বাবা জিন আর আসে না। এদিকে উনিও আয়েশাপুরী কেউই ফেরে না। আমরা আশায় আশায় থাকতে থাকতে অনেক চিন্তিত হয়ে পড়ি। আমরা অনেক অপেক্ষার পর আয়েশাপুরী আবার ফিরে আসে। আয়েশা ফিরে আসায় আমি ওর কাছে গিয়ে বলি, আয়েশা, সারা রাত কোথায় ছিলে? তোমার শরীর এখন কেমন? আমার কথায় আয়েশা মন খারাপ করে বলে, আমার শরীর মোটামুটি ভালো। কথাটা বলে আয়েশা কান্না করতে থাকে। ওর কান্নায় আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বলি, আরে কান্না করছো কেন? কিছু কি হইছে নাকি? আমার কথায় আয়েশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নিশাদ, আমাদের সন্তানটা নষ্ট হয়ে গেছে। কি? আয়েশা, কি বলছো? তখন আয়েশা বলল, সাত মাথা অজগর রূপে থাকা শের খান জিন আমার পেটে আঘাত করার পর আমি বুঝতে পারি আমার পেটের বাচ্চার সমস্যা হয়েছে। তাই তোমাদের এখানে এসে আমি চলে যাই জিন রাজ্যে একজন অভিজ্ঞ জিন হেকিমের কাছে, যিনি জিনদের চিকিৎসা করে থাকে।
ওনার কাছে যাবার পর উনি নিশ্চিত করেন আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আয়েশার কথায় দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তখন সালাম দাদু আমাকে শান্ত করে বললেন, নিশাদ, আয়েশা, তোমরা কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ চাইলে আবার হবে। তোমাদের বাচ্চাটা নষ্ট হবে আমি ভাবতে পারিনি, আমারও অনেক খারাপ লাগছে। এমন সময়ে সেখানে বড় বাবা জিন আসলেন। বড় বাবা জিন আসায় দাদু ওনাকে সালাম দিয়ে আয়েশার বিষয় বললেন। আয়েশার কথা শুনে বড় বাবা জিন বললেন, শেরখান যখন আয়েশার পেটে আঘাত করেছে আমি তখনই বুঝতে পারছিলাম আয়েশার জন্য অনেক খারাপ লাগছে। শেরখান আজ আয়েশার পেটের বাচ্চাকে কেড়ে নিছে, কাল হয়তো অন্য কারো বাচ্চা কেড়ে নিতে পারে, তাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব আটকাতে হবে। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, আপনি না কাল রাতে আপনার ওস্তাদ জিনের কাছে এই শেরখার জিনের বিষয়ে তথ্য নিতে গেলেন, তারপর তো আর আসলেন না। আমরা তো চিন্তা করছিলাম আপনি কি কিছু জানতে পারছেন? দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, হ্যাঁ, আমি উপায় পাইছি। আমি আমার ওস্তাদ জিনের কাছে যাবার পর ওনাকে শেরখানের কথা বলি। তখন আমার ওস্তাদ খুব গভীরভাবে শেরখানের বিষয়ে তথ্য নেয় আর আমাকে বলেন, শেরখান দীর্ঘ 100 বছর সাধনা করে শয়তানকে খুশি করে ওই শক্তিটা পেয়েছে। এটা এমন একটা শক্তি যার মাধ্যমে ও ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে পারবে, কেউ ওকে ধরতে বা স্পর্শ করতে গেলে পারবে না, কিন্তু ও চাইলে যাকে তাকে স্পর্শ করতে পারবে, আঘাত করতে পারবে। বড় বাবার কথায় সালাম দাদু বললেন, তাহলে এখন উপায়? শেরখানের কাছে কি তাহলে আমরা হেরে যাব? বড় বাবা, কোনো উপায় কি আছে? তখন বড় বাবা জিন বললেন, হ্যাঁ, একটা উপায় আছে। একটা ফল আছে, যে ফলটা মানুষদের দুনিয়াতে নেই, এটা আছে জিনের রাজ্যে। সেই ফলটার ভেতরে বিশেষ এক ধরনের পিচ্ছিল পানি আছে। সেই পানিটা যদি এই শেরখানের শরীরে লাগিয়ে দেয়া যায় বা ছিটিয়ে দেয়া যায়, তাহলে শেরখানের মায়া জাদু কেটে যাবে। তখন আমরা শেরখানকে স্পর্শ করতে পারবো এবং আঘাত করতে পারবো। শেরখানকে হত্যা করার জন্য আমাদের তখন 1 মিনিটও সময় লাগবে না। তখন দাদু বললেন, তাহলে সেই ফলটা নিয়ে আসার ব্যবস্থা করুন। দাদুর কথায় বড় বাবা জিন বললেন, না, এটা সহজ না, আর সেই ফলটা আমরা জিন বা পরীরা নিয়ে আসতে পারবো না, এর জন্য কোনো মানুষের প্রয়োজন হবে। বড় বাবা জিনের কথায় আমি এক কথায় রাজি হয়ে বসলাম। বড় বাবা, আমি যাব। আয়েশা, তুমি আমাকে না করবা না কিন্তু। আমিই যাব। শেরখান আমাদের সন্তানকে হত্যা করেছে, আমি শেরখানের শেষ দেখেই ছাড়ব। তখন আয়েশা বড় বাবা জিনকে জিজ্ঞেস করলেন, কোথায় সেই জায়গা? আয়েশার কথায় বড় বাবা জিন পুরো ঠিকানাটা বললেন। বড় বাবা জিন আয়েশাকে বললেন, আয়েশা, তুমি নিশাদকে নিয়ে সেই জিন রাজ্যে যাবা। ওখানে নির্দিষ্ট একটা জায়গায় যাবার পর তুমি থেমে যাবা। তারপর নিশাদকে একাই যেতে হবে। তুমি কোথায় গিয়ে থামবা, নিশাদ কিভাবে যাবে, সব আমি তোমাকে বলে দেব। তবে আবারও একটা কথা বলি, সেই ফলটা নিয়ে আসা এতটাই সহজ না, কারণ ওটা আছে একটা পাহাড়ে, আর সেই পাহাড়টা 2টা রাজ্যের মাঝখানে। বড় বাবা জিনের কথায় আমি আবারও বললাম, আল্লাহর রহমতে আমি পারবো, আমাকে পারতেই হবে, নইলে শেরখান গ্রামের কাউকেই ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। এদিকে তখন সালাম দাদু আমাকে সাহস দিয়ে বললেন, নিশাদ, তোর জন্য দোয়া থাকলো, তুই পারবি ইনশাআল্লাহ। তখন বড় বাবা জিন আয়েশাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন। সব বুঝিয়ে দিয়ে বড় বাবা জিন সালাম দাদুকে বললেন, সালাম, এই যে তোমাকে বিশেষ এক ধরনের গাছের শিকড় দিলাম, এটা সবার হাতে বেঁধে রেখো। এতে শেরখান জিন সহজে কারো উপর আঘাত করতে পারবে না, আর গ্রামের সবাইকে 2-1 দিন সাবধানে থাকতে বলিও। এই বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি চলে যাবার পর আয়েশা বলল, নিশাদ, চলো বাড়িতে চলো। আয়েশার কথায় দাদুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম। তখন পথে আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা, আমি সেই জায়গায় যাব কিভাবে আর কখন, তুমি সেটা বলে দাও। আমার কথায় আয়েশা বলল, আজকে গভীর রাতে তোমাকে নিয়ে যাব, আর তখনই বলে দেব ঠিক কি করতে হবে। আয়েশার কথায় রাজি হয়ে দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা জিজ্ঞাসা করলেন, রাতে দুজন কোথায় ছিলাম। মা বাবার কথায় আমি মন খারাপ করে কিছু না লুকিয়ে আয়েশার বিষয় সব খুলে বললাম। মা বাবাকে বললাম, আমাদের সন্তানটা নষ্ট হয়ে গেছে। আমার কথায় মা বাবা অনেক অবাক হলেন, ওরাও অনেক মন খারাপ করল, কিন্তু তখন আর কিছু করার ছিল না।
আমাদের এই দুঃখের সময়ে মা বাবা আমাদের শান্ত করে বললেন, মন খারাপ লাগছে, তবুও বিষয়টা মেনে নাও, আল্লাহ চাইলে আবার হবে। মা বাবার কথায় আমিও আয়েশা ঘরে গেলাম। ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম রাত হবার জন্য। অনেক অপেক্ষার পর রাত হলো। রাত হতে হতে আমিও আয়েশা রাতের খাবার শেষে আবার ঘরে গেলাম। আমরা যে জিন রাজ্যে যাব সেটা মা বাবাকে বলিনি, বললে ওরা ভয় পেতে পারে। যাই হোক, রাতে আমরা না ঘুমিয়ে জেগেছিলাম। এভাবে রাত গভীর হতেই আয়েশা আমাকে বলল, নিশাদ, আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আয়েশার কথায় আমি ওর হাতটা ধরে চোখ বন্ধ করলাম। তখন আয়েশা আমাকে নিয়ে গেলেন এক গভীর জঙ্গলে। রাতের অন্ধকারে জঙ্গলের বড় বড় গাছের ফাঁকে চাঁদের আলো এসে পড়ছে। জায়গাটা কেমন যেন নিরিবিলি। এমন জায়গা দেখে আয়েশাকে বললাম, আয়েশা, কোথায় নিয়ে আসলে আমাকে? এটা কি জিন রাজ্য? তখন আয়েশা বলল, না, এটা জিন রাজ্য নয়, আমরা জিন রাজ্যে যাব। ওই যে দেখো, সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আমরা সেই ঘোড়াটার কাছে যাবার পর ওটার উপর উঠে বসবো। আমরা ওর উপর উঠে বসায় ঘোড়াটা দুটো পাখা মেলবে আর উঠতে শুরু করবে। তুমি আবার এটা দেখে ভয় পেও না, যেন আমি তোমার সাথে আছি, সব সময়ই আছি, তাই তুমি একটু ভয় পাবে না, কেমন? আয়েশার কথায় মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে ঘোড়াটার কাছে গেলাম। সেখানে যাবার পর আয়েশা বলল, নিশাদ, তুমি আগে ওঠো, তুমি আমার সামনে থাকবা, আমি পেছনে। আয়েশার কথায় বিসমিল্লাহ বলে ঘোড়াতে উঠে বসলাম। আমি উঠে বসার পর আয়েশা আমার পেছনে বসলো। আমরা ঘোড়াটার পিঠে বসায় ঘোড়াটা তার সাদা দুটো বিশাল পাখা মেলে ধরল। তখন আয়েশা আমাকে বলল, এই শোনো, ঘোড়াটা এখন উঠতে থাকবে, ওড়ার সময় আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব, এতে ভয় পেও না, কেমন? আয়েশার কথায় আমি রাজি হয়ে গেলাম। সেই ঘোড়াটা উঠতে শুরু করলো। ঘোড়াটা ওড়ার সময় আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম অন্যরকম একটা জায়গায় চলে এসেছে আমি। আমার পাশে আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে আমি বললাম, আয়েশা, আমরা কোথায় এসেছি? কোন জায়গায় এটা? আমার কথার জবাবে আয়েশা বলল, এটা জিন রাজ্য, আর এটা সেই জায়গা যেখান থেকে তোমাকে একাই যেতে হবে। আমি তোমার সাথে সেই ফল নিয়ে আসতে গেলে এই দুই রাজ্যের জিনেরা মনে করবে আমি খারাপ কাজে ব্যবহার করার জন্য এই ফলটা নিতে এসেছি, তাই তোমাকে আগে পাঠাচ্ছি। তুমি মানুষ, আশা করি কোনো সমস্যা হবে না। তুমি ফলটা নিতে গেলে কোনো জিন যদি বাধা দেয়, তাহলে তুমি সত্যিটা বলে দিবা কেন ফলটা নিতে আসছো। আয়েশার কথায় আমি মাথা নাড়িয়ে রাজি হলাম। রাজি হয়ে ওকে বললাম, কিন্তু আয়েশা, আমি সেই ফলের গাছটা চিনব কি করে? আমার কথায় আয়েশা বলল, তুমি এখন জঙ্গলের মধ্যে দিয়ে এই যে রাস্তাটা দেখছো, এটা দিয়ে হেঁটে যাবা। হাঁটতে হাঁটতে সামনে দেখবা একটা পাহাড় আছে। পাহাড়টা বেশি উঁচু না, তবে মোটামুটি। তুমি সেই পাহাড়টা দেখে ওখানে উঠে বসবা। পাহাড়ে ওঠার পর সেখানে অনেক গাছ দেখতে পাবে। অনেক গাছের মধ্যে একটা গাছ আছে যেটার পাতা গোল, আর সেই গাছে দুই রকমের ফল, একটা ফলের রং কালো আর একটা হচ্ছে সাদা। এরকম ফলের গাছ দেখলে দাঁড়িয়ে যাবা, আর সেই গাছ থেকে সাদা ফলটা ছিঁড়বা। মনে রেখো, ভুল করেও কালো ফলটা ছিঁড়বে না, কালো ফলটা ছিঁড়লে কিন্তু তোমার সেখানেই মৃত্যু হবে। আয়েশার কথা একটু ভয় লাগলেও আমি ওর কথায় রাজি হলাম। আমি রাজি হওয়ায় আয়েশা বলল, এখন যাও, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। তুমি সেই পাহাড়ে যাবার সময় রাস্তায় জিনপরীদের দেখলে ভয় পেও না, তুমি তোমার মতো করে হেঁটে যাবা। ওখানে গিয়ে তোমার কোনো সমস্যা হলে তখন আমি তোমার কাছে যাব, এই নিয়ে কোনো চিন্তা করো না। আয়েশার কথায় মনে সাহস নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমি হাঁটার সময় আশেপাশে বা গাছের উপরে অনেক জিনদের দেখলেও ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আয়েশার কথা অনুযায়ী আমি একটা পাহাড় দেখতে পাই। সেই পাহাড়টা দেখার পর আমি খুব সাবধানে পাহাড়ে উঠি। পাহাড়ে ওঠার পর আমি দেখি সেখানে নানান রকমের গাছ, অদ্ভুত রকমের গাছ ছিল ওখানে। আমি সেখানে গিয়ে আয়েশাপুরীর কথা মতো সেই ফলের গাছটা খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে এক সময় সে গাছটা পেয়ে যাই। আয়েশা আমাকে বলেছিল গাছের পাতা হবে গোল, আর সেই গাছে সাদা ও কালো দুই রকমের ফল থাকবে। আয়েশার কথা অনুযায়ী আমি গাছটার মিল পাই। আয়েশা আমাকে এটাও বলেছিল আমি যেন কালো ফলটা না ছিঁড়ে সাদা ফলটা ছিঁড়ি। তার কথা মতো আমি যেই না সেই সাদা ফলটা ছিঁড়তে যাব, তখনই আমার পেছনে এসে দাঁড়ালেন একদল জিন। ওরা আশায় ওদের মধ্যে যে সর্দার
উনি বললেন, দাঁড়াও, কি করছো? তুমি কে? তোমাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। তুমি এখানে কি করে এলে? আর কেনই বা আমাদের রাজ্যের বিশেষ এই ফলটা ছিঁড়ছ? ওনার কথায় আমি ভয়ে কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না। ভয় লাগছিল অনেক। কোনো উপায় না পেয়ে আমি সব সত্যি ওনাকে খুলে বললাম। আমি ওনাদের এটাও বললাম, আয়েশাপরী আমার বউ। আয়েশাপরীর কথা শুনে সেই জিন সর্দার বললেন, কি? আয়েশাপরী তোমার বউ? আমি আয়েশাপরীর বিষয়ে জানি। ওর হাতে নাকি বিশেষ এক ধরনের চুড়ি আছে, যার শক্তি অনেক। তখন আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমার কথায় সেই জিন সর্দার বললেন, আয়েশাপরীকে স্মরণ করো। আয়েশাকে আমি এখানে দেখতে চাই, ওর সাথে কথা বলতে চাই। আগে আয়েশা এখানে এসে আমার সাথে কথা বলবে, তারপর এই ফলটা পাবে, নইলে নয়। ওনার কথায় আমি কোনো উপায় না পেয়ে আয়েশাপরীকে স্মরণ করলাম। আমার স্মরণে মুহূর্তেই আয়েশাপরী হাজির হলো। আয়েশাকে দেখে সেই জিন সর্দার বলল, আয়েশাপরী, আমি তোমার কথা অনেক শুনেছি, তোমার বিষয়ে জানি, কখনো দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল। কেমন আছো তুমি? ওনার কথার উত্তরে আয়েশা বেশ সম্মানের সাথে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে আমাদের এই ফলটা খুব দরকার। আমরা যদি এই ফলটা না নিয়ে যাই, তাহলে শের খান আমাদের কাউকে ছাড়বে না। শুধু আমাদের নয়, আমাদের সাথে সাথে শেষ হয়ে যাবে পুরো গ্রাম। আয়েশার কথায় সেই জিন সর্দার বলল, তাহলে তো এই ফলটা তোমার খুব দরকার, কিন্তু তুমি এত সহজে এই ফলটা তো পাবে না। তোমাকে এই ফলটা নিতে হলে কিছু হারাতে হবে। ওনার কথায় আয়েশা অবাক হয়ে বলল, মানে আমাকে কি হারাতে হবে? কি চান আপনি? তখন সেই জিন সর্দার বলল, এই ফলটা পেতে হলে তোমাকে তোমার হাতের চুড়িটা আমাকে দিয়ে দিতে হবে। তোমার এই শক্তিশালী চুরির বিনিময়ে আমি এই ফলটা তোমাকে দেব, নইলে ফলটা তুমি পাবে না। ওনার এমন শর্তে আয়েশা অনেক অনুরোধ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন আয়েশা বলে, আমার হাতে চুরিটা তো আপনি পরতে পারবেন না, কারণ আপনি পুরুষ। আপনি পরলে আপনার ক্ষতি হবে। আয়েশার কথার প্রত্যুত্তরে তিনি বললেন, এ নিয়ে চিন্তা করো না, তোমার হাতের চুরিটা আমি পরব না, আমার স্ত্রীকে পরাবো। তোমার হাতের চুরি পেলে আমাদের শক্তি বেড়ে যাবে, তখন আমরা জিন রাজ্য শাসন করব। এখন ভাবো, তুমি কি তোমার চুরির বিনিময়ে ফলটা নেবে নাকি নেবে না? ওনার কথায় আয়েশা অনেক চিন্তিত হয়ে পড়ে। অনেক চিন্তা করার পর আয়েশা রাজি হয় তার চুরির বিনিময়ে ফলটা নেওয়ার জন্য। আয়েশা রাজি হওয়ায় আমি আয়েশাকে বলি, আয়েশা, কি করছো? চুরিটা দিলে তো তোমার শক্তি কমে যাবে, তখন তো 7 মাথা অজগর রূপে থাকা শের খান জিনের সাথে তুমি পারবা না। আমার কথায় আয়েশা বলল, আমি না পারলেও বড় বাবা জিন ঠিকই পারবে। এই ফলটা আমরা হাতে পেলে এটা দিয়ে শের খান জিনকে দুর্বল করতে এবং মারতে পারবো। এই সব চিন্তা করে আমি চুরিটা দিতে রাজি হলাম। আয়েশার কথায় আমি কিছু না বলে চুপ করে রইলাম। এদিকে আয়েশা ওর হাতের চুরিটা খুলে সে জিন সর্দারকে দিতে যাবে, এমন সময় সেখানে আর একদল জিন আসলো। আর একদল জিন এসে তাদের যে জিন সর্দার, উনি আয়েশাকে বললেন, দাঁড়াও আয়েশা, তুমি চুরিটা খুলবে না আর ওদের চুরিটা দেবে না। ওনার কথায় আয়েশাপুরী থেমে গিয়ে বলে, আমি চুরিটা না দিলে ওনারা যে এই পাহাড়ের ফল আমাকে দেবে না। উপায় না পেয়ে তো চুরিটা দিতে হচ্ছে। আয়েশার কথায় তখন সেই জিন সর্দার বলল, এই পাহাড়টা তো ওদের না, আমি হলাম এই পাহাড়ের উত্তর দিকের জিন রাজ্যের সর্দার, আর ও হলো দক্ষিণ দিকের জিন সর্দার। ওরা হচ্ছে পিশাচ জিন। ওরা তো ভালো না, ওরা অনেক লোভী। এই পাহাড়টা আমাদের 2 রাজ্যের মাঝখানে। আমরা 2 রাজ্যের জিন এই পাহাড়টা নিয়ে অনেক যুদ্ধ করেছি, এখনো ঝামেলা চলছে এই পাহাড় নিয়ে। তাই এই পাহাড় বা পাহাড়ের গাছ বা ফল কারো একার নয়, এখানে আমারও হাত আছে। তাই তুমি তোমার চুরির বিনিময়ে ওদের কাছে ফল নেবে না। এই ফল আমি তোমাকে এমনিতেই দিয়ে দেব। এই ভালো জিন সর্দারের কথায় পিশাচ জিন সর্দার বলল, এমনিতে কি আমি দিতে দেব নাকি? আয়েশাপুরী, তুমি ওদের কথা শুনো না, আমাকে চুরিটা দাও আর ফলটা নাও। যদি চুরি না দাও তাহলে এই ফল পাবে না। এদিকে তখন ভালো জিন সর্দার আয়েশাকে বলল, আয়েশা, ওর কথায় রাজি হবে না, ও কিন্তু অনেক লোভী। আমি তোমার সাথে একটা চুক্তি করি। তোমাকে তো বললাম এই পাহাড় নিয়ে আমরা যুদ্ধ করছি। তুমি যদি ওই পিশাচদের সাথে যুদ্ধ করে ওদের পরাজিত করতে পারো, তাহলে এই পাহাড় এখন থেকে আমাদের হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিলাম,
তখন আমি নিজের ইচ্ছায় নিজেই এই ফলটা ছিঁড়ে তোমার হাতে দেব। ভালো জিন সর্দারের কথায় আয়েশাপুরী রাজি হলো। তখন সেই পিশাচ জিন সর্দার চালাকি করে আমাকে ধরে ফেলে আর আয়েশাকে বলে, আয়েশা, আমাকে বা আমার রাজ্যের কোনো জিনকে আঘাত করলে আমি তো স্বামীকে ছাড়ব না, ওকে মেরে ফেলবো। সেই পিশাচ জিন সর্দার আমাকে ধরে এসব কথা বলায় আয়েশা রেগে ওনাকে আগে আঘাত করে। ওনাকে আঘাত করায় উনি আমাকে ছেড়ে পড়ে গেলেন সেখানে, আর বাকি জিনদের হুকুম করলেন আয়েশাকে ধরতে। ওনার হুকুমে সব পিশাচ জিন আয়েশার সাথে যুদ্ধ করতে লাগলো, কিন্তু আয়েশার সাথে পেরে উঠল না। আয়েশা কিছুক্ষণের মধ্যে সকল পিশাচ জিনকে মেরে আহত করল। সবার সাথে সাথে সেই জিন সর্দারকে অনেক গুরুতরভাবে আহত করে ফেলল এবং বলল, বল, আজ থেকে এই পাহাড়টা ওদের, বল বলছি, নইলে কিন্তু মেরে ফেলবো। আয়েশার কথায় পিশাচ জিন সর্দার বলল, ঠিক আছে, আমি ঘোষণা করছি আজ থেকে এই পাহাড়টা ওদের। এই কথা বলায় আয়েশা ওকে ছেড়ে দেয়। আয়েশা পিশাচ জিন সর্দারকে ছেড়ে দেয়, ওরা সেখান থেকে চলে যায়। এদিকে তখন ভালো জিন সর্দার খুশি হয়ে বলেন, আয়েশা, তুমি তোমার কথা রেখেছ, এই পাহাড়টা এখন থেকে আমাদের। আমি তোমার উপর অনেক খুশি। আমার দেয়া কথা মতো এই যে ফলটা আমি নিজের ইচ্ছাতেই তোমাকে দিয়ে দিলাম, নাও। ওনার কথায় আয়েশা খুশি হয়ে আমার দিকে তাকিয়ে বলে, নিষাদ, ফলটা নাও। আয়েশার কথায় আমি ফলটা হাতে নিলাম। তখন জিন সর্দার বলল, আয়েশা, তুমি আমার অনেক উপকার করলে, আমি তোমার উপকার কখনো ভুলব না। ওনার কথায় আয়েশাও বলল, ফলটা দিয়ে আপনিও আমাদের অনেক উপকার করলেন, আমরা এখন চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। এই বলে আয়েশা আমাকে নিয়ে সেখান থেকে আসতে থাকে। জিন রাজ্য থেকে আসার সময় আয়েশা আমাকে অনেক জায়গা দেখিয়েছে, কোন জিনেরা কোন গোত্রে থাকে এসব বুঝিয়েছে। আমিও আয়েশা যেভাবে জিন রাজ্যে গিয়েছিলাম সেখানে আবার ফিরে আসি আমাদের মানুষদের দুনিয়াতে। আমরা যখন ফিরে আসি তখন রাত হওয়ায় আয়েশা বলল, নিষাদ, এখন রাত, সালাম দাদু ঘুমিয়েছেন মনে হয়, চলো বাড়িতে যাই, কাল সকালে দাদুর কাছে আসব, আর কথা বলবো। আয়েশার কথায় আমি রাজি হলাম। তখন আয়েশা আমাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে মা বাবাকে ডাকায় মা দরজা খুলে বললেন, নিষাদ, বৌমা, তোমরা কোথায় গিয়েছিলে? গতকাল রাতে হঠাৎ তোমাদের রুমে গিয়ে দেখি রুমে নেই। গ্রামে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কোথায় চলে যাও দুজন? তোমাদের জন্য তো চিন্তা হয়। যাও, ভেতরে যাও, রাত করে আর বাইরে থাকবে না। মায়ের কথায় আমিও আয়েশা ঘরে গেলাম। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমাতে যাব, এমন একটা সময় আমাদের ঘরের বাহির থেকে এমন একটা আওয়াজ আসলো যেটা মনে হচ্ছে ঘরের বাইরে একটা ভয়ঙ্কর প্রাণী ঘোরাঘুরি করছে। এমন আওয়াজ পেয়ে আমি আয়েশার দিকে তাকাতেই আয়েশা বলল, ভয় পেও না, এটা নিশ্চয়ই শের খান। আমরা জিন রাজ্যে গিয়েছি, এটা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে। তুমি ভয় পেও না, চুপ করে থাকো, ও একটু পর এমনিতেই চলে যাবে। আয়েশার কথায় আমি চুপ করে বসে রইলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর বাইরে থেকে সেই আওয়াজটা বন্ধ হলো। আওয়াজটা বন্ধ হওয়ায় আমি আর আয়েশা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার খেয়ে আয়েশা আর আমি সালাম দাদুর বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদু আমাকে দেখে অনেক খুশি হলেন আর বললেন, নিষাদ, তুই আসছিস? আল্লাহর কাছে শুক্রিয়া, তুই সুস্থভাবে ফিরে এসেছিস। তুই কি ওই ফলটা নিয়ে আসছিস? দাদুর কথার জবাবে আমি বললাম, হ্যাঁ দাদু, আমি ফলটা নিয়ে আসছি। এই বলে আমি পুরো ঘটনাটা দাদুকে খুলে বললাম। সব শুনে দাদু বললেন, এত ঘটনা ঘটেছে তাহলে? আমার তো মনে হয় ওই পিশাচ জিন সর্দার তাকে আঘাত করা বা অপমান করার বদলা নিতে তোমাদের পেছনে পড়বে। দাদুর কথায় আয়েশা বলল, এই ফলটা পেতে তখন যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না দাদু। আমি যুদ্ধ না করলে সেই পিশাচ জিন সর্দার আমার চুরিটা নিয়ে যেত। উপায় ছিল না বলেই তো ঝামেলা করতে হলো। আয়েশার কথায় দাদু বলল, যাক, ফলটা তো পাইছো, এটাই অনেক। আগে শের খানের মোকাবেলা করি, তারপর যা হয় দেখা যাবে। এদিকে আমাদের কথা বলার সময় বড় বাবা জিন আসলো সেখানে। বড় বাবা এসে সব শুনলেন। সব শুনে বড় বাবা বললেন, ফলটা যেহেতু পেয়েছ তাহলে আর দেরি করা ঠিক হবে না। শোনো সালাম, তুমি আর নিষাদ আজকের রাতে বাইরে থাকবা। তোমরা বাইরে থাকলে শের খান সাপ রূপে তোমাদের সামনে আসবে। ও তোমাদের কাছে আসলে যেভাবেই হোক এই ফলটার ভেতরে থাকা পানিটা ওর শরীরে ছিটিয়ে বা লাগিয়ে দিতে হবে। তোমরা এটা করতে পারলেই আমি ও আয়েশা পরি সেখানে আসব।
আর শের খানকে সেখানে ধরে মেরে ফেলব। বড় বাবা জিনের কথায় সালাম দাদু রাজি হলেন। তখন বড় বাবা জিন বললেন, ঠিক আছে, আমি রাতে আবার আসব, তোমরা রেডি থেকো। এই বলে বড় বাবা জিন চলে যায়। আমি ও আয়েশাপুরী দাদুর কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। আমাদের গ্রামের অবস্থা খুব একটা ভালো না। রোজ রাতে কেউ না কেউ মারা পড়ছে শের খানের হাতে। আমরা বাড়িতে আসার পর সেদিনের রাতে কথা মতো সালাম দাদুর বাড়িতে যাব, এমন সময় মা বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি না তোমাদের বলছি না রাতে কোথাও যেও না? গ্রামের অবস্থা ভালো না, তোমাদের জন্য চিন্তা হয় আমার। মায়ের কথা আমি বললাম, মা, আমাদের আজকে বাধা দিও না, আমরা আজ এমন একটা কাজে যাচ্ছি যেটা আল্লাহর রহমতে সঠিকভাবে করতে পারলে গ্রামের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের মনের রাগ যন্ত্রণা সব ঠিক হয়ে যাবে। আমার কথায় মা তেমন কিছু বুঝতে না পারলেও এটা বুঝতে পারল গ্রামের মানুষকে খেয়ে ফেলা সেই সাত মাথা অজগরের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। মা এসব বুঝতে পেরে ভয়ে ভয়ে বলল, আমার ভয় করছে, তোমরা যেও না। তখন আয়েশা বলল, মা, আমাদের জন্য দোয়া করুন, আল্লাহর রহমতে আমাদের কিচ্ছু হবে না, আপনি ঘুমিয়ে যান, আমরা ঠিকই চলে আসবো ইনশাল্লাহ। এই বলে আমরা সালাম দাদুর বাড়ির দিকে আসার সময় রাস্তায় দেখি সালাম দাদু আর বড় বাবা জিন দাঁড়িয়ে আছে। ওদের দেখে আমি বললাম, আরে দাদু, তোমরা এখানে কেন? আমার কথায় সালাম দাদু বললেন, তোমরা আসতে দেরি করছিলা, তাই আমরা তোমাদের বাড়ির দিকে যেতে লাগলাম। দাদুর এমন কথায় ওনাকে বললাম, আসলে মা আসতে দিচ্ছিল না, মা বলে ওনার নাকি অনেক ভয় করছে। তখন সালাম দাদু বলল, এখন থেকে আর ভয় নেই, আজকের রাতেই হবে শের খানের শেষ রাত। তখন বড় বাবা জিন বললেন, নিষাদ, ওই ফলটা সালামের হাতে দাও, আর তুমি সালামের সাথেই থাকো। বড় বাবা জিনের কথা মতো ফলটা বের করে দাদুর হাতে দেব, এমন সময় আয়েশা আমার হাতটা ধরে ফেলল আর মাথা নাড়িয়ে বলল, না, দিও না। আয়েশার না করায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে তখন আয়েশা আমাকে এক সাইডে রেখে সামনে থাকা সালাম দাদু ওর বড় বাবা জিনের বুকে আঘাত করে ওদের মেরে ফেলে দিলেন। ওদের আঘাত করায় আমি বললাম, আরে আরে, কি করলা? ওদের আঘাত করলা কেন আয়েশা? কি করলে এটা? তখন আয়েশা আমাকে বলল, নিষাদ, ওরা আসলে সালাম দাদু বা বড় বাবা জিন নয়, ওরা হচ্ছে শের খানের পাঠানো জিন। বড় বাবা জিন আর সালাম দাদুর রূপ নিয়ে এসেছে আমাদের সামনে। আয়েশার কথায় পিছনে ঘুরে দেখলাম, ঠিকই তো বলেছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে অন্য দুজন জিন। ওরা তাহলে এতক্ষণ বড় বাবা জিন আর সালাম দাদুর রূপ নিয়েছিল। আয়েশা ওদের আঘাত করায় ওরা বলল, আয়েশাপুরী, অল্পের জন্য আমাদের প্ল্যান কাজ করলো না, অল্পের জন্য বেঁচে গেলি। এই বলে সেই জিনেরা চলে গেল। ওরা চলে যাবার পর আমি আর আয়েশা সোজা চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। ওখানে গিয়ে দেখি বড় বাবা জিন আর সালাম দাদু কথা বলছে। আমরা ওদের কাছে গিয়ে সব খুলে বলি। দাদু অবাক হয়ে বলে, অল্পের জন্য ওদের কাছে ধোঁকা খাওনি, আয়েশা না থাকলে আমাদের এভাবেই ফলটা হারাতে হতো। তখন বড় বাবা জিন বলল, আমাদের আর দেরি করা ঠিক হবে না, নিষাদ, তুমি আর সালাম দুইজনে বাইরে যাও। তোমরা বাইরে গেলে শের খান তোমাদের কাছে আসবে, আর তখন যা করতে বলেছিলাম সেটাই করবে। বড় বাবা জিনের কথায় আমি আর সালাম দাদু তাই করলাম। আল্লাহর নাম নিয়ে বাইরে চলে গেলাম। আমরা বাইরে গিয়ে অন্ধকারে হাঁটছি আর অপেক্ষা করছি কখন শের খান আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও শের খান আসে না। শের খান না আসায় সালাম দাদু বলল, নিষাদ, এভাবে হবে না, আমাকে রুকিয়া করে ওকে হাজির করতে হবে। আমাদের কাছে ফলটা আছে, এটা হয়তো ও কোনোভাবে জেনে গেছে, তাই আসছে না। কথাটা বলে দাদু একটা গোল বৃত্ত এঁকে আমাকে বলল বৃত্তের ভেতরে যেতে। কথা মতো আমি সেটাই করলাম। গোল বৃত্তের মধ্যে ঢোকায় সালাম দাদু চোখ বন্ধ করে দোয়া কালাম পরে শের খান জিনকে হাজির করার চেষ্টা করছিল। এভাবে বেশ কিছুক্ষণ হবার পর শের খান জিন তার সাত মাথাওয়ালা অজগর সাপের রূপে সেখানে আসে আর আমাদের গোল বৃত্তের চারিদিকে ঘুরতে থাকে আর ফোঁস আওয়াজ করতে থাকে। এমন সময় সালাম দাদু বলল, শের খান, তুই নাকি অনেক শক্তিশালী, তাহলে আমাদের কাছে এমনিতে আসলি না কেন? কেন তোকে রুকিয়া করে ডাকতে হলো? সালাম দাদুর কথায় শের খান বলল, আমি একটা সাধনা করছিলাম, তাই আসিনি। সালাম, আমাকে রুকিয়া করে ডাকলে কি মারার জন্য? সালাম, তুই তোর চামচা জিন আর আয়েশাপুরী কেউই আমার সাথে পারবি না। আমি আজকের রাতেই তোদের মেরে ফেলবো,
প্রতিশোধ নেব আমার নাতনি হত্যার। এই বলে শের খান রেগে কেমন ভয়ঙ্কর আওয়াজ করতে করতে আমাদের গোল বৃত্তের চারিদিকে ঘুরতে লাগলো। এমন সময় সালাম দাদু সেই ফলটা চাপ দিয়ে ভেঙে সেই ফলের পানি শের খানের উপর ছিটিয়ে দিল। সেই ফলের পানি শের খানের উপর ছিটিয়ে দেওয়ার কারণে শের খান ছটফট করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। এদিকে তখনই সেখানে আসলো আয়েশাপরী আর বড় বাবা জিন। আয়েশাপরী আর বড় বাবা জিন আসায় শের খান ছটফট করা অবস্থায় হাসতে লাগলো। ওর হাসি দেখে বড় বাবা জিন বলল, শের খান, তুই হাসছিস? তুই তো আমাদের পাতা জালে ফেসে গেছিস রে। এখন মরার জন্য প্রস্তুতি নে। বড় বাবা জিনের কথায় শের খান জিন হাসতে হাসতে বলল, আমি তোদের পাতানো জালে ফেসে যাইনি, বরং তোরা আমার পাতা জালে ফেসে গেছিস। শের খানের এমন কথায় বড় বাবা জিন বলল, মানে নিজের জীবন বাঁচাতে এখন এইভাবে বলছিস, তাই না? তখন শের খান জিন বলল, মানুষের চামচা শোন, আমি জানি তোরা আমাকে মারতে এমন কিছু প্ল্যান করবি, তাই আজকে ইচ্ছে করেই আসতে দেরি করেছি। আমি এখানে আসার পর সেই ফলটার পানি আমার শরীরে ছিটিয়ে দেওয়ার পর আমি ছটফট করার অভিনয় করতে থাকি, যেন তুই আর আয়েশাপরী এখানে আমার সামনে আসিস। আমার প্ল্যান মতো তোরা আমার সামনে আসলি। এখন কোথায় পালাবি? তোরা হয়তো ভাবছিস এই ফলের পানি আমার শরীরে পড়ার পরও আমার কোনো কিছু হচ্ছে না কেন, এখন আমাকে স্পর্শ করতে পারছিস না কেন? কারণ আমার শরীরে ওই একই গাছের কালো ফলের পানি লাগানো আছে। আয়েশাপরী ও তার স্বামী জিন রাজ্যে যাবার পর পাহাড় থেকে ওই গাছের সাদা ফলটা নিয়ে আসছিল। সেই সাদা ফলের পানি আমার শরীরে পড়লে আমার ক্ষতি হতো ঠিকই, কিন্তু এখন আর হবে না, কারণ ওই একই গাছের কালো ফল আছে, সেই কালো ফলের পানি আমার শরীরে লাগানো আছে। এখন সাদা ফলের পানি আর কাজ করছে না। শের খানের কথায় বড় বাবা জিন বলল, মানে তুই ওই কালো ফল পেলি কোথায়? তখন শের খান আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলল, আমাকে এই ফল নিয়ে এসে দিয়েছে সে জিন রাজ্যের পিশাচ জিন সর্দার, যাকে আয়েশাপরী আঘাত করে আহত করেছে। কথাটা বলে শের খান হাত দিয়ে ইশারা করল। শের খানের ইশারায় সেখানে এসে উপস্থিত হলেন সেই পিশাচ জিন সর্দার। সেই সর্দার এসে আয়েশাপরীকে বলল, আয়েশাপরী, আমার রাজ্যের জিনদের সামনে আমাকে আঘাত করেছিলি, সেই পাহাড়টা অন্য রাজ্যের জিন সর্দারদের দখল করিয়ে দিয়েছিলি। কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেব? না, আমি তোকে ছাড়িনি, তোর সব প্ল্যান নষ্ট করে দিলাম। এখন শের খান তোদের কাউকে ছাড়বে না, শের খান তোদের মারবে আর আমি পাবো তোর হাতের চুড়িটা। ওর মুখে এসব কথা শুনে আয়েশা বলল, তুই আমার হাতের চুড়িটা কখনোই পাবি না, তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না। হবে হবে, সব ইচ্ছে পূরণ হবে। শের খান, তুমি তোমার কাজ শুরু করো। এদিকে তখন আয়েশাপরী ও বড় বাবা জিন শের খানের দিকে রেগে তাকিয়ে রইল। ঠিক তখনই শের খান আয়েশাপরী ও বড় বাবা জিনের দিকে তেড়ে আসলো আর আয়েশাকে ও বড় বাবা জিনকে আঘাত করতে লাগলো। ওদের আঘাত করার সময় বড় বাবা জিন আর আয়েশাপরী অনেক চেষ্টা করছিল শের খানকে আঘাত করার, কিন্তু ওকে তো স্পর্শ করতে পারছে না, আঘাত করবে কিভাবে? এই সুযোগে শের খান আয়েশা ও বড় বাবাকে একের পর এক আঘাত করে যাচ্ছে। এভাবে আঘাতে বড় বাবা জিন আর আয়েশাপরী মাটিতে পড়ে গেল। এদিকে তখন সেই জিন সর্দার বলল, শের খান দাঁড়াও, ওদের এক্ষুনি মেরে ফেলো না, আমার ওর চুড়িটা লাগবে। আয়েশাপরী, দে তোর হাতের চুড়িটা আমাকে দিয়ে দে। ওর কথায় আয়েশা আহত অবস্থায় রেগে গিয়ে বলল, না, আমাকে মেরে ফেললেও তুই এই চুড়িটা পাবি না। তখন সেই জিন সর্দার বলল, তাই নাকি? তোর জায়গায় যদি তোর স্বামীকে মেরে ফেলি তখন কেমন হবে? তুই আমাকে চুড়িটা নিজের ইচ্ছায় দিয়ে দে, নইলে তোর স্বামীকে মেরে ফেলবো। এই বলে উনি আমার দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় আয়েশা বলে, আমাকে কি করবি কর, আমার স্বামীকে ছেড়ে দে, ওকে কিছু করবি না, ওকে ছাড়। তখন উনি আমার কাছাকাছি এসে আবারও বলল, চুড়িটা কি নিজের ইচ্ছায় দিয়ে দিবি নাকি ওকে মেরে ফেলবো? ওইদিকে সাত মাথা অজগর রূপে থাকা শের খান জিন আমার দিকে এগিয়ে আসলো আর আয়েশাকে বলল, আয়েশা, তোর পেটের সন্তানকে কেড়ে নিয়েছিলাম, এখন তোর স্বামীকে কেড়ে নেব। আমি এখনই ওকে খেয়ে ফেলবো, তারপর কবিরাজকে খাবো। কথাটা বলে শের খান আমাকে ধরবে ধরবে অবস্থা। এমন সময় সেখানে আসলো জিন রাজ্যের সেই ভালো জিন সর্দার, যিনি আমাদের সাদা ফলটা দিয়েছিলেন।
সেই জিন সর্দার এসেই তার সাথে নিয়ে আসা আর একটা সাদা ফল ভেঙে তার পানিটা শের খান জিনের শরীরে ছিটিয়ে দিল। শের খানের শরীরে ফলের পানি ছিটিয়ে দেওয়ায় শের খান এবার সত্যি সত্যি ছটফট করতে লাগলো। এবার সে বলল, এই তুই কি করলি? আমি তোকে ছাড়বো না তোকে। শের খানের শরীরে সেই ফলের পানিটা পড়ায় ওকে এখন স্পর্শ করা যাবে এই ভেবে আয়েশাপুরী চোখের পলকে শের খান জিনকে বুকে আঘাত করে। আয়েশার আঘাতে শের খান জিন পড়ে গেল সেখানে। শের খান পড়ে গিয়ে বলল, আয়েশা ছাড় আমাকে, আমার কাছে আসার সাহস করবি না। এদিকে শের খানকে আঘাত করতে দেখায় সেখানে থাকা পিশাচ জিন সর্দার পালাতে গেলে বড় বাবা জিন ওকে ধরে ফেলে আর একের পর এক আঘাত করতে করতে ওকে মেরে ফেলে। ও মারা যাওয়ায় একা হয়ে গেলেন শের খান জিন। নিজের পরিস্থিতি খারাপ দেখে শের খান বলল, আয়েশা ঠিক আছে, আমি তোর কথায় রাজি। আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিনও আসব না। শের খানের কথায় আয়েশা বলল, শের খান নিজের বিপদ বুঝতে পেরে এখন মাপ চাচ্ছিস তাই না? তোকে ভালো হবার সুযোগ দিয়েছিলাম, তুই হোসনি। কতবার বলেছি গ্রামের আর কারো ক্ষতি করিস না, কিন্তু তুই ক্ষতি করেই গেছিস। শের খান সবথেকে মধুর ও আপন সম্পর্ক হলো ভাই বোন, মা বাবা এবং মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, আর তুই আমার সেই সম্পর্ক নষ্ট করে দিয়েছিস। আল্লাহর রহমতে আমার পেটের সন্তান আসছিল, তুই সেই সন্তানকে আঘাত করে নষ্ট করেছিস। মা হবার আগেই আমার বুক খালি করেছিস। নিজের ক্ষমতার গরম ছিল না তোর, এখন কোথায় গেল তোর ক্ষমতা? কথাটা বলে শের খানের কোনো কথা না শুনে আয়েশা শের খানকে আঘাত করতে লাগলো। আয়েশার আঘাতে শের খান জিন ব্যথায় চিৎকার করে মাপ চাইতে লাগলো, কিন্তু আয়েশা শের খানের কোনো কথা না শুনে সেখানে মেরে ফেলল তাকে। শের খান জিনকে মেরে ফেলায় পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। তখন আয়েশাপুরী সেই ভালো জিন সর্দারকে বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনি সঠিক সময় ফলটা নিয়ে না আসলে আজ হয়তো আমরা সবাই মারা যেতাম। আপনার এই উপকার আমি কখনোই ভুলব না। কখনো আমার সাহায্যের প্রয়োজন হলে ডাকবেন আমাকে, ঠিক আছে? আয়েশার কথায় খুশি হয়ে চলে গেল সেই জিন সর্দার। উনি চলে যাবার পর বড় বাবা জিন বললেন, অবশেষে আমরা শের খানকে হত্যা করতে পেরেছি। এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি তাহলে এখন আসি। এই বলে বড় বাবা জিন চলে গেলেন। উনি চলে যাবার পর সালাম দাদু বললেন, আল্লাহর রহমতে আমরা পেরেছি। আমি কালকেই গ্রামের সবাইকে বলবো এখন থেকে সেই 7 মাথাওয়ালা অজগর রূপে থাকা সাপটাকে কেউ দেখবে না। নিষাদ, আয়েশাকে নিয়ে তাহলে বাড়িতে যা, ও তো অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কথাটা বলে চলে গেলেন সালাম দাদু। সালাম দাদু চলে যাবার পর আমি আর আয়েশা খুশি মনে বাড়ির দিকে যেতে লাগলাম। এমন সময় আয়েশা আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। শের খান জিনকে তো শেষ করলাম, কিন্তু আমাদের সন্তানটার জন্য অনেক খারাপ লাগছে। আয়েশার কান্না দেখে ওকে শান্ত করে বললাম, কেঁদো না, আল্লাহ চাইলে আবার হবে, চলো বাড়িতে চলো। এই বলে আয়েশা আর আমি বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা বাড়িতে যাওয়ার মধ্য দিয়ে আয়েশাপুরীর কান্না গল্পটা এখানেই শেষ করলাম। হয়তো সামনে আবারও কোনোদিন ফিরে আসবো আয়েশাপুরীর গল্প নিয়ে। আয়েশাপুরীর গল্প সহ আরও জিনপুরীর গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম।